বিসমিল্লাহির রহমানির রহিম। গণভোট বর্তমান বাংলাদেশের সবচাইতে আলোচিত এবং সমালোচিত অর্থাৎ টপ অফ দ্য টাউন হচ্ছে গণভোট। বাংলাদেশে ইতিপূর্বে 3টা গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং প্রতিটা গণভোট নির্দিষ্ট কোনো একটা বিষয়ের উপর বা নির্দিষ্ট কোনো একটা সাবজেক্টের উপর হয়েছে। বাট এবারের গণভোট কোনো একটা নির্দিষ্ট বিষয় বা সাবজেক্টের উপরে না। এবারে গণভোটের বিষয় বা সাবজেক্ট থাকবে এক বা একাধিক বা অনেকগুলো। এবারে গণভোটের ব্যালট পেপারের প্রশ্ন থাকবে এরকম: আপনি কি জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং ইহার তফসিল 1-এ সন্নিবেশিত সংবিধান সংস্কার সম্পর্কিত খসড়া বিলের প্রস্তাব সময়ের প্রতি আপনার সম্মতি প্রদান করিতেছেন? করিলে হা বলুন, আর না করিলে না বলুন। এবার আসুন দেখি আগের 3টে গণভোট কিভাবে হয়েছিল। প্রথম গণভোট হয় 1977 সালের 30শে মে। রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানের গৃহীত নীতি ও কর্মপন্থার প্রতি মানুষের আস্থা আছে কি না, এই একটা নির্দিষ্ট প্রশ্নে। দ্বিতীয় গণভোট হয় 1985 সালে 21শে মার্চ। রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের গৃহীত নীতি ও কর্মপন্থার প্রতি মানুষের আস্থা এবং স্থগিত সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত থাকায় জনগণের সম্মতি আছে কিনা, এই প্রশ্নে। তৃতীয় বা সর্বশেষ গণভোট হয় 1991 সালের 15 সেপ্টেম্বর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দ্বাদশ সংশোধন বিল 1991-এ রাষ্ট্রপতির সম্মতি দেওয়া উচিত কি না, অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় শাসন ব্যবস্থায় ফিরে যাওয়ার প্রশ্নে। কিন্তু এবারের গণভোট কোন একটা নির্দিষ্ট হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং ইহার তফসিল 1-এ সন্নিবেশিত সংবিধান সংস্কার সম্পর্কিত খসড়া বিলের প্রস্তাবসমূহ। এখন প্রশ্ন হলো তফসিল এ। এই তফসিল এতে কি কি বা কোন কোন প্রস্তাব আছে? দেখেন, জুলাই জাতীয় সনদে মোট 84টি প্রস্তাব রয়েছে এবং এই 84টি সিদ্ধান্তকে 2টি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম ভাগে আছে 47টি, যেগুলো বাস্তবায়নের সংবিধান সংশোধন প্রয়োজন হবে বা সংবিধান সংশোধন করতে হবে, এবং এই 47টি সিদ্ধান্তের উপরেই গণভোট হবে। আর বাকি 37টা সিদ্ধান্ত, যেগুলো বাস্তবায়ন করা যাবে অধ্যাদেশ বা নির্বাহী আদেশের মাধ্যমে। এখন দেখেন, এই সিদ্ধান্তগুলো যদি লিখিত আকারে 5 পাতার হয় আর আপনি পড়ে এবং বুঝে 5 পাতার মধ্যে 4 পাতার সঙ্গে আপনি একমত আর 1 পাতার সঙ্গে আপনি একমত নন, সেক্ষেত্রে এটার পরে আপনি হা অথবা না সিদ্ধান্ত কিভাবে দিবেন? শাহদ্দিন মালিক চমৎকার করে বলেছেন। শাহদ্দিন মালিক হচ্ছে বাংলাদেশের একজন বিখ্যাত সংবিধান গবেষক। উনি বলেছেন, এটা যদি এমন হয় আপনি আলোচনায় বসেছেন একটা বাঁশের মই দিয়ে কিভাবে চাঁদে যাবেন, এই বিষয়ে আপনি বছরের পর বছর আলাপ করতে পারবেন, কিন্তু চাঁদে কি যেতে পারবেন? ঠিক এবারে গণভোটও তাই। আরো সহজ করে বললে বহু বিষয়ের ভোট, মানে বহু বিষয়ের উপর, মানে একাধিক বিষয়ের উপর ভোট বা গণভোট অনুষ্ঠান করা বা অনুষ্ঠিতই হয় না। দেখেন, এই 47টা স্বতন্ত্র বিষয়ে আপনি সবগুলোতে একমত নাও হতে পারেন, তাহলে আপনি কিভাবে হা অথবা না ভোট দিবেন? এই 47টা ধারার উপর 47টা আলাদা আলাদা ব্যালট পেপার যদি থাকতো সেক্ষেত্রে আপনি না হয় পড়ে বুঝে হা অথবা না বলতেন।
যেমন আপনি কি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুর পক্ষে সম্মতি দিচ্ছেন? দিলে হা বলুন, না দিলে না বলুন। 2. আপনি কি প্রধানমন্ত্রীর মেয়াদকাল সর্বোচ্চ 10 বছর করার পক্ষে সম্মতি দিচ্ছেন? দিলে হা বলুন, না দিলে না বলুন। 3. স্বাধীন পুলিশ সংস্কার কমিশন গঠন, প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়া নির্ধারণ, এরকম মোট 47 দফায় যদি প্রতি দফায় আলাদা আলাদা ব্যালট পেপার দেওয়া হয়, তবে আপনি যে দফাটায় একমত সেক্ষেত্রে হা অথবা হা ভোট দিবেন, আর যে দফাটায় একমত না সেক্ষেত্রে না ভোট দিবেন। এখন প্রশ্ন হলো, এখানে প্রশ্ন এতগুলো ব্যালট পেপারে কি ভোট নেওয়া সম্ভব? সম্ভব না। যদি সম্ভব না হয় তাহলে এক লাইনে বা 2 লাইনে এভাবে ব্যালট পেপারে লিখে আপনি কি জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার 2025 এবং ইহার তফসিল একে সন্নিবেশিত সংবিধান সংস্কার সম্পর্কিত খসড়া বিলের প্রস্তাব সহের প্রতি আপনার সম্মতি প্রদান করিতেছেন? করিলে হা বলুন, না করিলে না বলুন। তফসিল একে যে 47 দফা আছে সেই দফাগুলো আপনি না বুঝে না পড়ে কিভাবে হা অথবা না ভোট দিতে পারেন? যদি এই প্রশ্নগুলোর মীমাংসা না করে জনগণকে অন্ধকারে রেখে গণভোটের আয়োজন করা হয়, তবে গণভোট জনগণের মাঝে গণ জিজ্ঞাসা তৈরি করবে, গণধোয়াশা তৈরি করবে এবং সুশীল সমাজের মাঝে সরকারের প্রতি, ইন্টারিমের প্রতি অনাস্থার তৈরি করবে।